সুপ্রিয় দর্শক, ইরান এবং আমেরিকার মধ্যে যে চলমান যুদ্ধবিরতি চুক্তি হবে এইরকমই বলছিলাম। অবশেষে চুক্তি সম্পন্ন হতে যাচ্ছে। প্রাথমিক অবস্থায় যেটা ডিজিটাল স্বাক্ষর হওয়ার কথা সেটা সম্পন্ন হয়েছে এবং ডিজিটাল স্বাক্ষরের মধ্যে যে 14 দফা দাবি, সেই দাবি দাবার মধ্যে মোটামুটি সম্মতি, সেখানে আলোচনার পরিপ্রেক্ষিতে কিছু কাটছাট হবে, এইরকম একটা ভাবা হচ্ছে। আর এই পরিস্থিতির মধ্যে লাভ ক্ষতির হিসেব কষতে ব্যস্ত হয়ে গেছে গোটা পৃথিবীর বিভিন্ন যুদ্ধ বিশেষজ্ঞরা। তবে আপনাদের বলে রাখি, পৃথিবী চাই শান্তি, তাই কোনো দেশের একটু লাভ হবে, কোনো দেশের একটু ক্ষতি হবে, এটা ঠিক কথা। সবাই যে সমানভাবে কোনো একটা যুদ্ধ থেকে জয়লাভ করবে এমনটি নয়। সেখানে হয়তো বা ইরানের কিছুটা লাভ হয়েছে, কিছুটা হয়তো বা আমেরিকার লাভ হয়েছে। তো লাভ লসের হিসাব অবশ্যই আমরাও আপনাদের সামনে তুলে ধরব বা বুঝে নেওয়ার চেষ্টা করব যে মোটামুটিভাবে যে 14 দফা বিষয়টা নিয়ে আসা হয়েছে এই চুক্তিতে, বা দুই দেশ সম্মতি হয়েছে, বিশেষ করে আমেরিকা এবং ইরান, তাতে লাভ ক্ষতি কার কতটা সেই বিষয় নিয়ে বলব। তবে তার আগে আপনাদের বলে রাখি, এই চুক্তিটা কোথায় হতে যাচ্ছে। ডিজিটাল স্বাক্ষর হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত চুক্তির যে বৈঠক, সেই বৈঠক কি ইসলামাবাদে হচ্ছে? না, ইসলামাবাদে হচ্ছে না। এইবার যে বৈঠকটা বসতে যাচ্ছে সেটা সুইজারল্যান্ডে। অতএব পাকিস্তানের যে এখানে একেবারে ভূমিকা থাকছে না এমনটি কিন্তু নয়। পাকিস্তানের অবশ্যই এই মধ্যস্থতা বেশ ভালো কাজে লেগেছে, যে কারণ থেকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি শান্তির বাতাবরণ তৈরি হচ্ছে। সেই শান্তির বাতাবরণের মধ্যে যেমন অর্থনৈতিক পরিকাঠামো আবারও চলমান হবে, রান্নার গ্যাস থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালী দিয়ে যত রকমের তেলবাহী ট্যাঙ্কার পারাপার হতো, সেগুলো আবার পুনরায় সচল গতিতে চলবে। আমেরিকা তার ব্লকেট সরিয়ে নেবে, হরমুজ প্রণালী পুনরায় আগের অবস্থায় ফিরে যাওয়ার সম্ভাবনা আছে এই চুক্তির মধ্যে। যদিও কিছুটা ইরান বলেছে যে এখানে একটি হরমুজ প্রণালীতে যারা সার্ভিস নেবে তাদেরকে সার্ভিস ট্যাক্স বা সার্ভিস চার্জ হিসাবে আমরা নেব, সেখানে কেউ নাও নিতেও পারে, এরকম একটা পরিস্থিতি। তা আমরা মোটামুটিভাবে এই এপিসোডে বুঝে নেওয়ার চেষ্টা করব যে লাভ ক্ষতির হিসেবটা কী হলো। দেখুন, লাভ ক্ষতির হিসেবের আগে আপনাদের বুঝে নিতে হবে যে ইরানের আগের অবস্থা কেমন ছিল। ইরানের যে হরমুজ প্রণালী নিয়ে এত বাড়াবাড়ি, সেই হরমুজ প্রণালী কিন্তু আগে উন্মুক্ত অবস্থাতেই ছিল। এখান দিয়ে উন্মুক্ত অবস্থাতেই মধ্যপ্রাচ্যের সমস্ত তেলবাহী ট্যাঙ্কার অবাধে যাতায়াত করেছে। সেখানে কোনো প্রকারের টোল, কোনো প্রকারের ঝামেলা কিন্তু ছিল না। হরমুজ প্রণালীকে বিষয় করে ইরান যে কথাটি বলেছে সেটা হচ্ছে যে আমরা হরমুজ প্রণালী আগের অবস্থাতে ফিরে যাবে কি যাবে না সেটা আলোচনা করেই অবশ্যই ঠিক করব। তবে এখানে যে সমস্ত আলোচনা শুরু হওয়ার আগে আপনারা জানেন 24 বিলিয়নেরও বেশি অর্থ বিভিন্ন দেশে আটকে আছে। তেল বিক্রি করা টাকা, যেটা খোদ ইরানের, সেই টাকা কিন্তু ছাড়তে হবে, এরকম একটা প্রস্তাব দিয়েছে। আমেরিকাও কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে যে 300 বিলিয়নেরও বেশি অর্থ ইরানে ইনভেস্ট হতে যাচ্ছে। সেটা আমেরিকা যেমন করবে, সেরকম বিশ্বের বিভিন্ন দেশ এখানে ইনভেস্ট করবে। তাই স্বাভাবিকভাবে ইরান অর্থনৈতিক দিক থেকে যেভাবে পিছিয়ে পড়েছিল, সেই অর্থনৈতিক পরিস্থিতি বেশ কিছুটা স্বাভাবিকভাবেই ফিরে আসতে যাচ্ছে এমনই মনে হচ্ছে। তবে আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখা দরকার, সেটা হচ্ছে এই ক্ষেত্রে বিশেষ করে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যে বিষয়টা, সেটা বেশ কিছুটা ইরানেরই লাভ বলেই মনে হচ্ছে। কেননা আগে এটা খোলা অবস্থায় ছিল, আবার নতুন করে আবার সেই খোলা অবস্থাতেই যাচ্ছে, কিন্তু মাঝখান থেকে একটা বাস স্ট্যান্ড মতো পজিশন পাচ্ছে যে এখানে যারা আমাদের কাছ থেকে সার্ভিস নেবে তারা আমাদেরকে
চার্জ দিতে হবে আর কি, এরকম একটা পজিশন তৈরি হচ্ছে। আর একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে 24 বিলিয়ন, যেটা বিভিন্ন দেশে ডবল ট্যারিফ, অর্থাৎ ইরানের সঙ্গে যারা ব্যবসা করবে বা ইরানকে পয়সা দেবে তাদের উপরে আরও ট্যারিফ চাপানো হবে, এরকম একটা ভয় ছিল, যে কারণ থেকে ভারতের মতো দেশেও টাকা আটকে রাখতে বাধ্য হয়েছিল। ভারত এতদিন পর্যন্ত টাকা দিয়েছিল না, তবে কিছু একটা ছাড় ছিল। ছাড়টা হচ্ছে এরকম, ধরে নিন ভারত থেকে যদি ওষুধ নেয় তাহলে সেক্ষেত্রে সেই জমাকৃত টাকা থেকে পেতে পারে ইরান, এরকম একটা ছাড় ছিল, যে কারণ থেকে ভারতের সঙ্গে কিছু কিছু করে টাকা তারা পাচ্ছিল, ইরান পাচ্ছিল। তবে অনেক দেশ আছে যাদের সঙ্গে কোনোভাবেই বিশেষ করে কোনো প্রকারই ব্যবসা বাণিজ্য নেই, যেহেতু ব্যবসা বাণিজ্যের জায়গাটা সম্পূর্ণভাবে নিষেধ বা ডবল ট্যারিফের ভয়ে কেউ করতে চাইছিল না, তাই সেক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখেছি যে এটা সম্ভব হচ্ছে না। তবে আপনাদেরকে দ্বিতীয় যে বিষয়টা বলবো সেটা আরও চমকপ্রদ, সেটা হচ্ছে যে 300 বিলিয়ন ডলার যেটা ইনভেস্ট করতে যাচ্ছে, সেটা কিন্তু ইরানের জন্য শাপে বর হয়েছে। কেন বলছি, দেখুন ইরানের উপরে হাজার হাজার ট্যারিফ, হাজার হাজার নিষেধাজ্ঞা, জাতিপুঞ্জের নিষেধাজ্ঞা, আর এই সমস্ত বিভিন্ন জায়গা থেকে যেভাবে ট্যারিফ আর নিষেধাজ্ঞার বোঝায় ইরান জেরবার, সেই জায়গায় 40 বছর ধরে দেশটা যে এখন পর্যন্ত টিকে আছে, এটাই সবচাইতে বড় জয়, এইটাই সবচাইতে বড় জয়। এখন দেখার বিষয়, পূর্বে যেমনভাবে আমরা দেখেছি ইরাক, বা এর আগে আমরা দেখেছি লিবিয়া, এই সমস্ত দেশগুলো কিন্তু একটা সময় আমেরিকার সঙ্গে চুক্তিতে এসেছে, চুক্তি করেছে, পরবর্তীতে তারা আবারও আমেরিকার আক্রমণের শিকার হয়েছে এবং নির্মমভাবে দেশ ভেঙে পড়েছে, দেশের অর্থনৈতিক সিস্টেম একদম তলানিতে চলে গেছে। আমরা কিন্তু সুতীক্ষ্ণ নজরে ইরানের দিকেও খেয়াল রাখছি। তবে এখানে বলা যায়, যেহেতু 300 বিলিয়নেরও বেশি ইনভেস্টের কথা বলছে, তাই স্বাভাবিকভাবে আনুষ্ঠানিকভাবে রাশিয়া এবং চীন সবচেয়ে বেশি ইনভেস্ট করতে যাচ্ছে ইরানে, এমনটাই মনে হচ্ছে, অন্ততপক্ষে আমাদের যেন এমনটা মনে হচ্ছে। তবে দেখা যাক, জিওপলিটিক্স তো একদিনের ভাষা না, জিওপলিটিক্স মানে কমপক্ষে 20 থেকে 30 বছরের গল্প। সেই জায়গায় দাঁড়িয়ে অনেক কিছু চেঞ্জেস আসবে, অনেক কিছু পরিবর্তন আসবে, আমরা অবশ্যই সেই সমস্ত বিষয়গুলো নজরে রাখছি, আর ঘটনা পরিক্রমণে সব সময় আপনাদের আপডেট দিতে থাকব। তাই আগামী দিনে চীন রাশিয়ার ভূমিকাও এখানে নজরে থাকছে আমাদের। তো আর কি বিষয় আছে, অনেক মানে 14 দফা দাবিতে যেটা স্বাক্ষর হয়েছে, ডিজিটাল স্বাক্ষর, সেই স্বাক্ষরের মধ্য দিয়ে সুইজারল্যান্ডের মাটিতে আগামী সম্ভবত শুক্রবারে থেকে শুরু হচ্ছে চুক্তি আলোচনা। সেই চুক্তি আলোচনাতে কারা কারা যাচ্ছে সে বিষয়ে থাকবে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমেরিকা বারবার দাবি করে এসেছে, যে এন্ডিজ ইউরেনিয়াম, সেই এন্ডিজ ইউরেনিয়ামের কি হবে, এন্ডিজ ইউরেনিয়াম কি দিয়ে দেবে, না ধ্বংস করবে, না কি করবে, সেই বিষয় নিয়ে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে এন্ডিজ ইউরেনিয়ামের, আমরা যেহেতু এনপিটির সদস্য, তাই এনপিটির তত্ত্বাবধানে যতটুকু কার্যকলাপ চালানো দরকার বা দেশের প্রয়োজনীয়, বিশেষ করে বিদ্যুৎ বা অন্যান্য ক্ষেত্রে, আপনারা জানেন ইউরেনিয়াম শুধুমাত্র পারমাণবিক বোমা তৈরি করতে কাজে লাগে এমনটি নয়। এন্ডিজ ইউরেনিয়াম বর্তমান পৃথিবীতে মানুষের সবচাইতে শক্তির মেন উৎস হয়ে দাঁড়িয়েছে। সেখানে বিদ্যুতের মতো শক্তি, যে শক্তি পৃথিবীতে সবচাইতে বেশি প্রয়োজনীয়, সেই শক্তি কিন্তু ইউরেনিয়াম থেকেই আসে। তাই ইউরেনিয়াম আগামী দিনে এনপিটির তত্ত্বাবধানে এনপিটির সদস্যরা কিভাবে চালাবে না চালাবে তার উপর নির্ভর করে নিশ্চয়ই এগিয়ে নিয়ে যেতে পারবে এন্ডিজ ইউরেনিয়ামের কার্যকলাপ। তবে আপনাদেরকে বলে রাখি, ইরান সম্মতি দিয়েছে আমরা পারমাণবিক অস্ত্র তৈরি করব না, অর্থাৎ পারমাণবিক অস্ত্র থেকে পিছিয়ে আসছে ইরান। আর এই বিষয়টা যদি একটু আরও গভীরভাবে বিশ্লেষণ করা যায় বা গভীরভাবে যদি একটু আলোচনা করা যায়, তাহলে আমরা দেখতে পাবো যে এন্ডিজ ইউরেনিয়ামটা ইরানের হাতে আছে, এটা ঠিক কথা, কিন্তু
পারমাণবিক অস্ত্র কিন্তু নেই। ইরান বারবার দাবি করে আসছিল যে আমাদের হাতে পারমাণবিক অস্ত্র নেই। অন্যদিকে ইসরায়েল বারবার বলে আসছিল যে না, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র অলরেডি আছে। ইরান এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছে, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যে যে সমস্ত সেনা ঘাঁটিগুলো আছে সেই সেনা ঘাঁটিগুলো যদি সেই দেশ সম্মতি দেয় তাহলে সেই দেশে থাকতে পারবে, আর সম্মতি যদি না দেয় তাহলে কোনো প্রকারে সেই দেশের সঙ্গে যুদ্ধে জড়ানো যাবে না, বা সেই দেশের উপরে কোনো প্রকারে হামলা না করে সেই দেশ থেকে ঘাঁটি সরিয়ে নিতে হবে। এরকম একটা প্রস্তাব আসছে, এরকমটা মনে হচ্ছে বা এরকমটা আভাস পাওয়া যাচ্ছে। অতএব বোঝা যাচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর সঙ্গেও ইরানের আগের চাইতে বর্তমানে ভালো সম্পর্ক, অর্থাৎ সম্পর্কে উন্নতি হয়েছে, অবনতি কিন্তু হয়নি। মেন বিষয়টা হচ্ছে এখানে যে ব্যবসার যে পরিধি, ব্যবসার যে পরিবেশ পরিস্থিতি, সেই জায়গায় থেকে ইরান আগামী দিনে যে গোটা পৃথিবীতে ব্যবসার একটা বৃহৎ ফান্ড পাচ্ছে বা বৃহৎ মাঠ পেতে যাচ্ছে, এই বিষয়ে বলাই যায়। বিশেষ করে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর দিকে তাকালে আমরা দেখতে পাবো সৌদি আরব তেল বিক্রি করে আজকে বিরাট বড় বড় আমিরাত তৈরি করেছে, তারা আজকে এগিয়ে যাচ্ছে। আরব আমিরাতের যদি কথা বলি সেক্ষেত্রেও আমরা দেখেছি আকাশচুম্বী বিল্ডিং থেকে শুরু করে সেখানে বহু মানুষ আজকে বিজনেস হাব তৈরি করে ফেলেছে এই আরব আমিরাতকে। অন্যদিকে কাতার বলুন বা কুয়েত বলুন, এই যে দেশগুলো, ওমান বলুন, প্রত্যেকটা দেশ কিন্তু আজকে ভয়ঙ্করভাবে অর্থনৈতিক দিক থেকে এগিয়ে গেছে। সেই জায়গায় থেকে ইরান কিন্তু বহু গুণে পিছিয়ে গেছে, যার ফলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো, বিশেষ করে রাজতন্ত্র চলছে যে সমস্ত দেশগুলো, তারা তাদের জনগণকে বোঝাতে সক্ষম হচ্ছে যে দেখো রাজতন্ত্র আজকের দিনে কতটা উন্নত করতে পারছে। আর সেই জায়গায় ইসলামিক রেভলিউশনের পরে যে গণতান্ত্রিক দেশে রূপান্তরিত করেছে এই ইরানকে, আজকের দিনে দাঁড়িয়ে ইরান কতটা পিছিয়ে, এই সমস্ত বিষয়গুলো দেখানোর উদ্দেশ্যই ছিল আমেরিকার মেন উদ্দেশ্য। যার ফলে রাজা পেহলভিকে ক্ষমতায় বসিয়ে ইরানের গণতান্ত্রিক পদ্ধতিকে ভেঙে দিয়ে রাজতন্ত্রে পুনরায় ফিরে যাওয়ার একটা আভাস নিয়ে এসেছিল। সেখানে ইরানের সাধারণ জনগণ কিন্তু সেই ফাঁদে পা না দিয়ে তারা দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আজকে জীবন দিয়ে যুদ্ধ করেছে এবং জীবন দিয়েছে সেই দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে নাকি আবারও ইসরায়েলের প্রোপাগান্ডায় মাঝপথে সমস্ত কিছু ভেঙে গিয়ে আবারও যুদ্ধ শুরু হবে, সেদিকেও আমরা নজর রেখেছি। আমরা একেবারে যে আমেরিকা ইরান বলে দিল আর সমস্ত কিছু সমাধান হয়ে যাবে এমনটিও নয়, যেহেতু দীর্ঘদিন আমেরিকা ইরানের সঙ্গে সম্পর্কের টানাপড়নের মেন খলনায়ক ইসরায়েল, তাই ভবিষ্যতেও যে এই ভিলেন যতদিন পর্যন্ত মধ্যপ্রাচ্যের আশেপাশে তার সাঁড়াশি আক্রমণ চালানোর ক্ষমতা থাকবে সে হয়তোবা চালানোর চেষ্টা করবে। তাই ইসরায়েলকে আমরা একেবারেই দুর্বল ভাবছি না বা ইসরায়েলের কথা শুনছে না আমেরিকা, এমনটাও আমরা মেনে নিচ্ছি না। সেদিকেও আমরা তীক্ষ্ণ নজর রেখেছি। সুপ্রিয় দর্শক, যুদ্ধ মানুষের জন্য অবশ্যই ক্ষয়ক্ষতি নিয়ে আসে, শান্তি প্রত্যেকেই চায়। সর্বোচ্চ সংস্থা জাতিসংঘের মহাসচিবের পক্ষ থেকেও এই চুক্তিকে সাদরে আমন্ত্রণ জানিয়েছে ইউরোপিয়ান বিভিন্ন দেশ, ফ্রান্স থেকে শুরু করে ইংল্যান্ড থেকে শুরু করে ম্যাক্সিমাম দেশ এই যুদ্ধের সমাপ্তিকে ওয়েলকাম করেছে। ভারতের পক্ষ থেকেও এই যুদ্ধকে শেষ বা চুক্তির পথে এগিয়ে যাওয়ার জন্য ওয়েল ডান জানিয়েছে। পাকিস্তানের পক্ষ থেকেও জানানো হয়েছে। তাই স্বাভাবিকভাবে এই যুদ্ধের যে অবসান, চুক্তির পথ ধরে হাঁটা শুরু করছে ইরান এবং আমেরিকা, সেটা প্রত্যেকটা দেশ করতালিতে স্বাগত জানাচ্ছে এবং আমরাও অত্যন্ত খুশি। আমরা চাই পৃথিবীর কোনো ফ্রন্টেই যেন যুদ্ধ না হয়, সাম্রাজ্যবাদীদের আগ্রাসনের শিকার না হয় সাধারণ মানুষ।
তাই পৃথিবীর সাধারণ মানুষের জন্য আমরা আশা করছি সুন্দর, শান্তি এবং ভালো চুক্তির মধ্য দিয়ে ইরান, আমেরিকার এবং ইসরায়েলের যে চলমান মধ্যপ্রাচ্যের উত্তেজনা সেটা ইতি হচ্ছে, শেষ হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে ইরান আবারও পৃথিবীতে নতুন একটি সূর্য হিসেবে আত্মপ্রকাশ করবে, সেটা শুধুমাত্র সময়েরই অপেক্ষা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার আলোচনা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আরও বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে ভুলবেন না। থ্যাংক ইউ।